স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু। এবার জানাবো খবরের বিস্তারিত। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। ফোন আলাপে এই বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আর ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের নেতৃত্ব পরিবর্তনের হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে নিরাপত্তা পরিষদে ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণের আহ্বান জানায় রাশিয়া, চীন ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথমবার বিবৃতি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতেই হবে। যুদ্ধের আগুনে ঘি ঢেলে এবার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সাথে ফোনে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না বলে ঐকমত্য করেন দুই নেতা। গতকাল ইরানে হামলা নিয়ে পেন্টাগনের ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিলেও কয়েক ঘণ্টা পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের নেতৃত্ব পরিবর্তনের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর তড়িঘড়ি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকে ইরান। বৈঠকে মার্কিন হামলার নিন্দা জানায় রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্র আবারও বিশ্ববাসীকে রূপকথার গল্প শোনাচ্ছে বলে মন্তব্য করেন জাতিসংঘে রাশিয়ার দূত। বলেন, যুক্তরাষ্ট্র ইতিহাস থেকে কিছুই শেখেনি। আর শান্তিপূর্ণ সমাধানে জোর দেন চীনের দূত। বলেন, ইরানে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ইরানে তাৎক্ষণিক ও নিঃশর্তভাবে হামলা বন্ধ করতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলে রাশিয়া, চীন ও পাকিস্তান। ইরানে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ ধ্বংস করেছে বলে মন্তব্য করেন ইরানের দূত আমির সাইদ ইরাভানি। হুঁশিয়ারি দেন, পাল্টা হামলার সময়, প্রকৃতি এবং মাত্রা নির্ধারণ করবে ইরানের সামরিক বাহিনী। বৈঠকে মার্কিন হামলার প্রশংসা করেন ইসরায়েলি দূত। হামলার নিন্দা জানানো দেশগুলোর বিরুদ্ধে করেন বিষোদগার। আর ইরানের পারমাণবিক উচ্চাভিলাষ বর্জনের আহ্বান জানান জাতিসংঘে মার্কিন দূত। এদিকে মার্কিন হামলার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র বড় ভুল করেছে, এর শাস্তি তাদের পেতেই হবে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আর ইরানের প্রত্যাঘাতের আশঙ্কায় বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের সরাসরি হামলায় কিভাবে জবাব দেবে ইরান, তারই রুদ্ধশ্বাস অপেক্ষা করছে তেহরানের মিত্ররা। ইরান যে চুপচাপ বসে থাকবে না, এটা দৃঢ়ভাবে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিপক্ষকে। প্রত্যাঘাত একরকম অবধারিত, কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রত্যাঘাত কি হতে পারে তারই হিসাব মেলানো যাচ্ছে না। রবিবার ভোর ঘুমিয়েছিল ইরান। হঠাৎ করেই দেশটির ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রে নেমে আসে আতঙ্ক। রাডারে অদৃশ্য স্টেলথ বোমারু বিমান ঝাঁকে ঝাঁকে উড়ে আসে ইরানের আকাশে। সেই 3টি পারমাণবিক স্থাপনায় নিক্ষেপ করা হয় বাংকার বিধ্বংসী বোমা। যুক্তরাষ্ট্রের এই হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। Islamic Republic of Iran condemns in the strongest terms. মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রতিটি আমেরিকান এখন তাদের লক্ষ্যবস্তু। ইরানের এমন হুঁশিয়ারি বলছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যাঘাত এখন অবধারিত। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রত্যাঘাত কেমন হতে পারে, এখন তাই নিরূপণের চেষ্টা চলছে। আর সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। সামরিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে সবার আগে আসতে পারে ইরানের প্রত্যাঘাত। বিশেষত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন ইরানের লক্ষ্যবস্তু। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তেহরান। ইরানের সেজিল-2 ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যার আওতায় পড়ে ইরাক, সিরিয়া, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় সব মার্কিন ঘাঁটি। এর মধ্যে ইরাকের এরবিল ও আইন আল আসাদ ঘাঁটি ইরানের হামলার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোতেও হামলার পরিকল্পনা করতে পারে তেহরান। সম্ভাব্য হামলার আশঙ্কায়
যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে, বিশেষ করে বাগদাদ ও তেল আবিবে। এসব স্থানে হামলার সম্ভাবনা জোরালো বলে মনে করছেন বিশ্লেষকরা। সরাসরি হামলার বদলে আঞ্চলিক সহযোগী সশস্ত্র গোষ্ঠী বা প্রক্সিগুলোর মাধ্যমেও প্রতিশোধ নিতে পারে ইরান। লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকের কাতাইব হেজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো ইরানের হয়ে আগেও সক্রিয় ছিল। অতীতের মতো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনাও করতে পারে ইরান। 2019 সালে সৌদি আরবের আবকাই ও খুরাইস তেল শোধনাগারে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অর্ধেক তেল উৎপাদন সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল। সাইবার যুদ্ধও ইরানের প্রত্যাঘাতের উপায় হতে পারে। ইরান ও তার প্রতিরোধমূলক গোষ্ঠীগুলো অতীতে ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো ও সরকারি সিস্টেমে সাইবার হামলা চালিয়েছে। সব মিলিয়ে ইরানের প্রতিক্রিয়া যে রূপেই হোক না কেন, প্রতিটি কৌশলেই রয়েছে ব্যাপক রাজনৈতিক ও সামরিক ঝুঁকি, যে কারণে যত সময় গড়াচ্ছে আন্তর্জাতিক মহলে ততই বাড়ছে উদ্বেগ। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন দেশের রাজপথ। তেহরান থেকে নিউ ইয়র্ক প্রতিবাদের ভাষা আলাদা হলেও বার্তা একটাই, যুদ্ধ নয়, শান্তি চাই। অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে রবিবার থেকেই তেহরান সহ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। হাজার হাজার মানুষের সাথে বিক্ষোভে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের আজাদি স্কয়ার, ফারদৌসি স্কয়ার, ইমাম খোমেনি মসজিদ এবং পার্লামেন্ট ভবনের সামনে হয় মূল বিক্ষোভ। রবিবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। হ্যান্ডস অফ ইরান, নো ওয়ার নো লাইস স্লোগানে মুখরিত হয় বিক্ষোভস্থল। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অন্যায্য, আন্তর্জাতিক আইন বিরোধী এবং সম্ভাব্য পারমাণবিক সংঘাতের সূচনা বলে আখ্যা দেন। ইরানের পারমাণবিক হামলায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 5 মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। সোমবার লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেল, ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 4% বেশি বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। পরে অবশ্য দাম কিছুটা কমে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $78.93 দাঁড়ায়, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম হয় $75.73। ইরান ওপেকের তৃতীয় বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। সংকীর্ণ এই সমুদ্র পথ দিয়ে বিশ্বের 20% তেল পরিবহন করা হয়। হরমুজ প্রণালী আংশিক বন্ধ হলে ব্রেন্টের দাম $110 ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাক্স। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন খুলনার সাধারণ মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। আমিরুল, বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন। যে প্রতিবাদ, সে প্রতিবাদের কারণে খুলনার যে পিকচার প্যালেস মোড়, নগরীর প্রাণ কেন্দ্র, এখানটা একেবারে বলা যায় যে বিক্ষোভ সমাবেশে এখন কিন্তু যে মানববন্ধন, সে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এবারে এখানটায় যে বিভিন্ন শ্রেণীপেটের মানুষ তারা কিন্তু অংশ নিয়েছে। আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন, আসলে এই মানববন্ধন বিক্ষোভের মধ্যে কি প্রতিবাদ জানাতে যাচ্ছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ইরানি বিপ্লবের উপরে যে আক্রমণ, এই আক্রমণটা একটি খোড়া অজুহাত দিয়ে, এটা আসলে ইরানের বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার একটি ষড়যন্ত্র। ইরানের যে বিপ্লবী চেতনা, ওটাকে নস্যাৎ করে দেওয়ার একটি ষড়যন্ত্র। কেন ইরানের বিপ্লব, যার মূল কাঠামো হচ্ছে হুসাইনি চেতনার উপরে, অর্থাৎ মাজলুমের পক্ষে অবস্থান, জালিমের বিরুদ্ধে অবস্থান। এই কারণে আজকে জালিমরা ক্ষেপে আছে। আজকে তারা ঐক্যবদ্ধভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আজকে মুসলিম উম্মাহকে উচিত ঐক্যবদ্ধ হয়ে ইরানের পাশে দাঁড়ানো এবং সমস্ত জালিমদেরকে প্রতিহত করা। যারা আজকে ইয়াজিদি চেতনা নিয়ে হুসাইনিদের উপরে আক্রমণ করেছে, আমরা হুসাইনি চেতনা নিয়ে ইয়াজিদি চেতনাকে প্রতিহত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। কি দাবি করছেন? আমরা দাবি করছি এই যুদ্ধ ইরানকে বরবাদ করার জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য, এই যুদ্ধ ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, এই যুদ্ধ ইমানদারদেরকে শেষ করার জন্য। অতএব এই মুহূর্তে সমস্ত মুসলিম ঐক্য হয়ে জালেম ইহুদি এবং নাসারার বিরুদ্ধে ঐক্য গড়ে তুলে তাদেরকে প্রতিহত করার দাবি জানাচ্ছি। বিশ্ব মুসলিম এক হও, ইসলাম রক্ষা করো এবং হোসাইনি চেতনায় সকলে উজ্জীবিত হোক, এই আমাদের কামনা।
ধন্যবাদ আপনাকে। এবং এখানটায় যে ইসলামী যে শিক্ষা কেন্দ্র তার আয়োজনে এখানটায় যে মানববন্ধন, সেই মানববন্ধনে যে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ যারা রয়েছে তারা কিন্তু জড়ো হয়েছে। তাদের যে দাবি যেটা, সে দাবি হচ্ছে কি যে হামলার নিন্দা জানায়, এই হামলার প্রতিবাদ জানায় এবং শান্তি দাবি করছেন মধ্যপ্রাচ্যে। এটা আছে সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আজ আদালতে হাজির করা হবে। রবিবার সন্ধ্যার দিকে নুরুল হুদাকে রাজধানীর উত্তরায় জনতা আটক করে পুলিশের কাছে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, কিছু লোক সাবেক এই সিইসির বাড়ির সামনে মব সৃষ্টি করে। শেরেবাংলা নগর থানায় বিএনপির মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। এরপর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এ ঘটনায় মব নিয়ে এক বিবৃতিতে আইন নিজের হাতে না তুলে নিতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মব সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় ওই বিবৃতিতে। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অনেক বেশি চ্যালেঞ্জিং, এমন পর্যবেক্ষণ দিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বহুমাত্রিক চাপের মাঝে সুষ্ঠু নির্বাচন আয়োজনের নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়াতে মনোযোগী হওয়া প্রয়োজন। প্রয়োজনীয় জনবল তৈরির পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা, সাহস এবং নিরপেক্ষতাও হতে পারে সুষ্ঠু নির্বাচনের চাবিকাঠি। 1973 সালের 7ই মার্চ অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। সেই থেকে আজ অবধি 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে দেশে, তার মধ্যে 8টি দলীয় এবং সামরিক সরকারের অধীনে, যেখানে ছিল কারচুপি আর ভোট ডাকাতির অভিযোগ। তবে 1991 থেকে 2008 পর্যন্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া 4টি নির্বাচন প্রশংসা কুড়োয় দেশে বিদেশে। আর প্রতীত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিগত 3টি নির্বাচনকে আমি ও ডামির নির্বাচন হিসেবে অভিহিত করে বিরোধী দলগুলো। এমন বাস্তবতায় সম্প্রতি লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে হয় ঐকমত্য। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দলের নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সহ প্রয়োজনীয় কাজও গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাদামাটা আয়োজনে নির্বাচন সুষ্ঠু হবে এমনটা ভাবার অবকাশ নেই। এবারের নির্বাচনে তরুণ ভোটাররা ভোট দেবে, এছাড়া প্রবাসীদেরও ভোট দেওয়ার কথাটা এসছে। কাজেই এই নির্বাচনটি অতীতের নির্বাচনের চাইতে অনেক বেশি জটিল, এবং এই জটিল অবস্থাতে সক্ষমতার দিকটা খুব গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশনের করণীয় সম্পর্কেও পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। ইলেকশন কমিশন, ইলেকশন প্রসেস আপনার ঢেলে সাজাতে হবে, কারণ ব্যুরোক্রেসিতে তো আপনার যারা রিটার্নিং অফিসার হবে তারা তো বেশিরভাগ আপনার হাসিনার অ্যাপয়েন্টি। শুধু ইলেকশন কমিশন ঠিক করলেই তো হয় না। আপনি যদি টাকা নিয়ে নমিনেশন দেন একটা মস্তানকে আপনার এলাকায়, তো সে তার মাসেল পাওয়ার ব্যবহার করবে না। সুতরাং পলিটিক্যাল পার্টিরও দায়িত্ব আছে যে তারা এমনভাবে নমিনেশন দেবে, নমিনেশনটা তৃণমূল থেকে উঠে আসতে হবে, তাহলে কিন্তু এই মাসেল পাওয়ার টাকার খেলা বন্ধ হবে। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই ইঙ্গিত দেন তারা। সবচেয়ে বড় কথা হলো কি জানেন, ইলেকশন কমিশনের ক্ষমতা সবচেয়ে বেশি খর্ব করে হলো আপনার ব্যুরোক্রেসি আর পুলিশ। এই দুটাকে যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু ইলেকশন কমিশনের পক্ষে অসুবিধা হবে বলে আমার মনে হয় না। সক্ষমতার তো শেষ কোনো মাত্রা নাই, এটা সীমারেখা আকাশ পর্যন্ত। আর যদি কোথাও ঘাটতি থাকে সেই ঘাটতিটা তারা পূরণ করার চেষ্টা করবে। দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও মত বিশিষ্টজনদের। আমি আশা করব নির্বাচন কমিশন নিজেকে সেভাবে সক্ষম করে তুলবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আবারও কলম বিরতিতে কর্মকর্তারা। সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, কি বলছেন আন্দোলনরত কর্মকর্তারা? কতদিন কর্মবিরতি পালন করবেন তারা, জানাবেন। আপনি জানেন যে এই আন্দোলনটা যখন সূচনা হয়েছিল তখন মূলত
তখন এনবিআরের যে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়া নিয়ে এখানে এনবিআরের সদস্যদের বা যারা কর্মরত যারা আছেন তাদের একটা দ্বিমত ছিল সরকারের সঙ্গে। তারই অংশ হিসেবে কিন্তু আন্দোলন জোরদার হয়েছিল। তখন এক ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়। তখন এরপর সরকারের আশ্বাসের ভিত্তিতে আন্দোলনটা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা এই ঈদের পরে আবার আজকেই আন্দোলন শুরু করলেন। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে দুপুরে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবেন। আমরা একটু আন্দোলনের বিষয়ে একটু কথা বলছি। এখানে যারা আন্দোলনকারী আছেন আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে আপনাদের এই আন্দোলনটা তো স্থগিত হয়ে গিয়েছিল, এখন আবার কি কেন শুরু করলেন, কি চাচ্ছেন আপনারা? আসলে আমরা এটা শুরু করতে চাইনি, একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদেরকে আবারও বসতে হয়েছে। আপনারা জানেন যে সরকার 31শে জুলাইকে সামনে রেখে একটা ডেডলাইন দিয়েছিল এবং রাজস্ব সংস্কারটা কিভাবে হবে আমাদের ঐক্য পরিষদকে এন্ডোর্স করে সরকার একটা রূপরেখা দিয়েছে। সরকার যেখানে আমাদেরকে এন্ডোর্স করেছে, আমাদেরকে পাশ কাটিয়ে বাদ দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান একটি কমিটি করেছে যেখানে আমাদের কোনো অংশীদারিত্ব রাখা হয়নি। যাদের দাবির প্রেক্ষিতে সরকার একটা রূপরেখা দিল তাদেরকে পাশ কাটিয়ে এই যে সরকার তো আশ্বাস দিয়েছিলেন, এখন আবার আন্দোলন কেন? সরকার আশ্বাস দিয়েছিলেন যে আমাদের এনবিআর এবং অংশীজন এবং আপনি জানেন যে এখানে পরামর্শ কমিটিকে নিয়ে একত্রে তারা কাজটা করবে। তো এনবিআর আমরা হচ্ছে এনবিআর পার্ট, আমরাই তো আন্দোলন করেছি। এখানে রাজস্ব বোর্ড আমাদেরকে পাশ কাটিয়ে যাদেরকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম তাদেরকে দিয়ে যে কমিটি করেছে সেটা আমরা মানছি না, প্রথমত। দ্বিতীয়ত এই যে আমাদের আবার আপনাদের সঙ্গে কথা বলবো। ওনারা যেটি বলছিলেন যে আসলে সরকারের যে আশ্বাস এবং তাদের যে দাবি সেখানে কিছুটা ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই তারা আন্দোলন আবারও জোরদার করেছেন। আরও যে বিস্তারিত তথ্য তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আজকের কর্মবিরতি 12টার পর পর্যন্ত চলবে, এরপরে তারা জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজস্ব ভবন থেকে আমার কাছে সবশেষ খবর। রেদওয়ানুল, ধন্যবাদ আপনাকে। সাবেক সিইসিকে KM নুরুল হুদার সঙ্গে হওয়া মব জাস্টিস কাম্য নয়। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এরও কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই টঙ্গীবাড়ি উপজেলা মুন্সিগঞ্জ জেলার। সেখানে যে সাধারণ মানুষের যে ধরনের দুর্ভোগ বা যে ধরনের নাগরিক সমস্যা জর্জরিত সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার বাসিন্দারা, তাদের সঙ্গে একটু জানানোর চেষ্টা করবো বা তুলে ধরার চেষ্টা করবো এখানকার দুর্ভোগ কি কি আছে। শুরুতে একটু জানতে চাই আপনার কাছে, আমরা দেখেছি এই ভেতকা ইউনিয়নটায় একটা ট্রাফিক যানজটের বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনারা ভোগান্তি জর্জরিত, সেই বিষয়টা যদি একটু বলতেন। সবচেয়ে বলতে গেলে যে আমাদের মুন্সিগঞ্জ হচ্ছে ঢাকার সবচেয়ে নিকটবর্তী একটা স্থান, অথচ আমরা যোগাযোগ ব্যবস্থা আমরা সবচেয়ে বেশি অবহেলিত। যদি আপনি চিন্তা করেন, এখান দিয়ে একটা ব্রিজ আছে প্রায় 30-35 বছরের পুরাতন, ওইখান দিয়ে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পারাপার হতে যাওয়া যায় না। তো তারপরে এদিকে আছে রাস্তার প্রশস্ততা দরকার, 4 লেন হওয়ার কথা ছিল এই পর্যন্ত, যে 4 লেন হবে এখন পর্যন্ত হয় না। প্রতিদিন মনে করেন এই যানজটের কারণে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আমাদেরকে যানজটের ভোগান্তি হইতেছে। তারপরে ঢাকা যাওয়া আসার ক্ষেত্রে মনে করেন এদিকে মোল্লাবাজার একটা ব্রিজ হওয়ার কথা ছিল, আজকে 10-12 বছর যাবত এই ব্রিজ হইতেই আছে, কাজ আর শেষ হইতে পারে না, এখন পর্যন্ত শেষ হয় নাই। তো এখন পর্যন্ত আমরা অথচ এই ব্রিজটা হয়ে গেলে আমাদের ঢাকা যাতায়াত করতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগবে, অথচ আমাদের এখন সময় লাগে এখন তো 1 থেকে 1.5 ঘন্টা। দাঁড়াচ্ছে যে আলুর মুখ দেখেনি যোগাযোগ ব্যবস্থায় এই ইউনিয়নটি। অসংখ্য ধন্যবাদ। এখানে মুরব্বী আছেন, একটু জানতে চাই কি ধরনের ভোগান্তি পড়তে হয় আপনাদের, বিশেষ করে কি কি সমস্যা আছে? হ্যাঁ, মতো সমস্যা বিগত বহু সমস্যা
আর শুনতাছি উন্নয়ন করবো আমাদের হইতাছই না। এই যে আমার একটা বেতকা সাইগা ঢাকার রোড গেছে, আজকে বিগত 10-12 বছর উপরে একটা ব্রিজ করার জন্য কিছু করছে, আর ব্রিজটা এমনি ফালাই রাখছে। কোনো সরকার এসে এই ব্রিজটা কোনো সমাধান করলো না। আর আমার ভোগান্তির কোনো শেষ নাই। যে যানজট মুন্সিগঞ্জ যাবেন, আপনি এখান থেকে বেতকা যানজট পড়বেন 2 থেকে 2.5 ঘন্টা মুন্সিগঞ্জ যাইতে বিল্লা। যে অসংখ্য ধন্যবাদ। একটু জানতে চাই, আর ছোট করে বলবেন যে কি ধরনের সমস্যা? আমাদের এখানে মুন্সিগঞ্জে আমাদের ঢাকা বোর্ড, ঠিক আছে, এই ঢাকা বোর্ডের ম্যাক্সিমাম স্কুল কলেজ আপনার আগে টুকটাক এ প্লাস ভালোই পেতো প্রত্যেকটা স্কুল কলেজে, কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার যা অবনতি, তার ফলে মনে করেন যে এ প্লাস নাই বলতে, মান উন্নয়ন নিয়ে। হ্যাঁ জি জি একদম নাই। জি, আর আপনার কাছে কি মনে হয়, আর কি জটিলতা আছে? স্বাস্থ্য খাতটা খুব খারাপ অবস্থায় আছে আমাদের এখানে। আপনার ভালো কোনো ট্রিটমেন্ট নেই। যদি ভালো চিকিৎসা নিতে হয় তাহলে ঢাকা যাইতে হয়। ঢাকা তো যোগাযোগ অবস্থা খুব খারাপ, ঢাকা রুগী নিয়ে যাইতে যাইতে পথে মৃত্যু। এই অবস্থাটা খুব খারাপ, এটার থেকে উত্তীর্ণ হওয়াটা খুব জরুরি। স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে সেটা আসলে উন্নত চিকিৎসা না থাকার কারণে বিপাকে পড়ছে সাধারণ রোগীরা। এর পাশাপাশি আর একটু যদি জানতে চাই, আর কি ধরনের সমস্যা আছে? এখন দেখা যায় যে আমাদের উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিছু হলে মুন্সিগঞ্জ সদর থেকে আবার ঢাকা মেডিকেল অথবা সরদি এগুলোতে যাইতে দেখা যায় অনেক সময় যে কিছুদিন আগে আমাদের বেতকা একজনের সাপে কামড় রোগী, কোনো ভ্যাকসিনের কোনো নেই, আমাদের অ্যান্টিভেনম নেই, আমাদের সরকারি হাসপাতালেও নেই, এমনকি মুন্সিগঞ্জ যে সদর হাসপাতাল ওই জায়গাতে নেই। ঢাকা নিতে রোগী মারা যায়। এই ব্যবস্থাপনাগুলো আমাদের জন্য ভালো করলে খুব ভালো হইতো। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই আসলে তুলে ধরার চেষ্টা করেছিলেন এই বেতকা ইউনিয়নের যে জটিলতা, যে নাগরিক সমস্যা, তারা সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত, যেমনটা উঠে এসেছে তাদের কথার মাধ্যমে। পরবর্তী সংবাদ দুপুরটা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে নাগরিক সমস্যার সমাধানের তুলনায় কি কি বিষয় রয়েছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। দেশে দিন দিন খারাপ হচ্ছে ডেঙ্গু ও করোনা পরিস্থিতি। 2 রোগে বাড়ছে শনাক্ত ও মৃত্যু। পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর চিকিৎসায় আলাদা ব্যবস্থার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তাররা বলছেন, ঝুঁকি এড়াতে সময়মতো চিকিৎসার বিকল্প নেই। সংক্রমণ রুখতে সচেতনতার উপরও জোর দিচ্ছেন তারা। দেশে একই সাথে করোনা ও ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রতিদিনই গড়ে 13% বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। নানা উপসর্গ নিয়ে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে আসছেন মানুষ। এখানে পরীক্ষার পাশাপাশি দেয়া হচ্ছে চিকিৎসা। প্রস্তুত 45টি আইসিইউ শয্যা ও 600 অক্সিজেন সিলিন্ডার। কোভিড এবং ডেঙ্গুর জন্য কিন্তু এই হসপিটাল ডেডিকেটেড, কিন্তু আপনারা জানেন যে কোনো প্যান্ডেমিক বা এপিডেমিক কিন্তু নো প্রিপারেশন ইজ এডিকুয়েট। আমাদের যদি পেশেন্ট উই ফাইন্ড হান্ড্রেড অফ থাউজেন্ডস পেশেন্টস, দেন উই ক্যানট ডিল উইথ দ্যাট। সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আলাদা করে করোনা রোগীদের জন্য শয্যা প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সব হাসপাতালে। প্রায় সব বড় হাসপাতালই প্রস্তুত করোনার জন্য, আলাদা বেড ডেডিকেট করে রেখে দিয়েছে। করোনা রোগী আসলে ওখানে রোগী দেওয়া হবে। যেহেতু আশেপাশে দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী, সেই জন্য আমরা প্রিপারেশন নিয়ে রাখতেছি। হসপিটাল প্রিপারেশনের মধ্যে 1 নম্বর কিটস সরবরাহ করা, ডায়াগনস্টিক কিটস, 2 নম্বর হসপিটালগুলো রেডি রাখা, বেড আইসোলেট করা, প্লাস অক্সিজেন সরবরাহটা নিশ্চিত করা। এদিকে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে চলতি বছরে প্রায় 7,500 মানুষ আক্রান্ত হয়েছেন। প্রকোপ বেশি বরিশাল বিভাগে, বাড়ছে প্রাণহানিও। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হলে নির্দেশনা মেনে চললে ঝুঁকি কমে আসবে। যদি জ্বর আসে, আমি শুধুমাত্র প্যারাসিটামল খাবো, আমি শুধু পানি, দ্যাট মিনস লিকুইড ফুডটা আমি খাবো। একটা বিশাল অংশ কিন্তু আমরা কিন্তু হৃদরোগে বা স্ট্রোকে কিন্তু আক্রান্ত। এই রোগীগুলো কিন্তু প্লাটলেট, অ্যান্টিপ্লাটলেট ওষুধগুলো খাচ্ছে। এই সময় এগুলো বন্ধ করে দিতে হবে। বিশাল একটা অংশ আছে কিন্তু রিউমাটোলজিক্যাল বিভিন্ন ডিজিজ আক্রান্ত, কিন্তু আর কিন্তু পেইন কিলার খাচ্ছে। এই পেইন কিলারগুলোকে বন্ধ করে দিতে হবে। এছাড়া সারা দেশে মশক নিধন কর্মসূচি জোরদারের ওপরও জোর দিয়েছেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষার শুরুতেই ভাঙন তীব্র হয়েছে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে। নতুন করে ফুলছড়ি উপজেলার 3 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি। ঝুঁকিতে স্কুল, বাজার সহ বহু স্থাপনা ও বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও স্থানীয়দের দাবি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের বাসিন্দা আলোরানী ব্রহ্মপুত্রের করাল গ্রাসে 3 বার হারিয়েছেন বসতভিটা। এখন আশ্রয় হয়েছে অন্যের জমিতে। তবে সেখানেও নদী ভাঙন শুরু হওয়ায় পরিবার নিয়ে আছেন অনিশ্চয়তায়। জমা জমিন কিছুই নাই, কি করি খামো? সেগুলো ঘর বাড়ি ভাঙি গেছে, সেগুলো ভালো করে আর পাইনি।
এখন কিভাবে করি খামো, মানুষের চেয়া চিন্তি নিয়ে খাই, এখন কিভাবে চলবো না চলবো, নদী ভাঙ্গা কেউ করতে পারে না। বর্ষা এলেই নদী ভাঙনে ভিটামাটি হারানোর আতঙ্কে থাকেন গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর পাড়ের বাসিন্দারা। চলতি বর্ষা মৌসুমের শুরুতেই লছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে। তাতে বসতবাড়ি হারানোর সংখ্যায় শতাধিক পরিবার। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নদীতে বিলীন হতে পারে সরকারি প্রতিষ্ঠানসহ বাজার ও বসতবাড়ি। আমাদের গাছগাছরা ক্ষতিগ্রস্ত, বাসার, তারপরে ভিটামাটি গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, তা আমার ওখানে একটা রাইস মিল ব্যবসা, আমি অনেক ক্ষতিগ্রস্ত। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ইতিমধ্যে 2000 জিও ব্যাগ সরবরাহ করেছি, জিও ব্যাগ ভরার কার্যক্রম চলমান আছে। আমরা ভাঙন প্রশমনে পানি উন্নয়ন বোর্ড থেকে যা যা কার্যক্রম নেওয়ার স্কুলের রক্ষাতে আমরা তা ইতিমধ্যে গ্রহণ করেছি। ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।